2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা 2023-24-এর যে এবিটিএ টেস্ট পেপারটা বেরিয়েছে সেটাকে তোমরা অনেকে বেছে নিয়েছো প্রস্তুতি নেওয়ার জন্য। তো সেই 2023-24-এর এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আমরা আজকে দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 353। এর আগের পেজগুলোর আলোচনা আমার চ্যানেলে আপলোড করা আছে, আমার চ্যানেলে ভিজিট করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে। এখন আমরা আলোচনা করব 353 পেজ, সবটাই আলোচনা করব সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল। তাই পুরো ভিডিওটাই মন দিয়ে দেখবে। আমরা 353 পেজে এসে গেছি। একের জায়গাটা সিন দিয়েছে, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর পক্ষে উপযুক্ত রাজকীয় বাতাস হচ্ছিল। এটা কোথা থেকে নেওয়া? আওয়ার রান অ্যাওয়ে কাইট, মানে আমাদের ভোকাট্টা ঘুড়ি, লেসন নাম্বার 5, ওখান থেকে নেওয়া প্যাসেজ। লাইনের মানে তোমাদের জানা আছে, আমি সেগুলো বলছি না, আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। প্রথমেই এমসিকিউ, এর আগে দিস দ্য টেক্সট ফ্রম হুইচ দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট ইজ টেকেন ইজ। এই যে টেক্সটখানে আমরা পড়লাম এটা কোন উদ্ধৃত অংশ থেকে নেওয়া, মানে আমাদের গদ্যটার নাম লিখতে বলেছে। তো গদ্যটার নাম হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, অপশন নাম্বার 2। আর বি দাগে হেয়ার আই মিনস, এখানে আমি বলতে কে, মানে লেখিকার কথা বলবো, লুসি মন্টগমারি, অপশন নাম্বার 1 লেখিকা। আর সি দাগে দ্য থিং রেসপন্সিবল ফর ফলিং ওভার ওয়াজ, এই পড়ে যাওয়ার জন্য যে জিনিসটা দায়ী, বা কোন জিনিসে হোঁচট খাওয়ার জন্য ফিলিপ্পা পড়ে গেছিল, মানে তার পড়ে যাওয়ার জন্য দায়ীটা কে? উত্তর হচ্ছে দ্য রক্স, অপশন নাম্বার 1। আর ডি দাগে টু মেন্ড দ্য ড্যামেজড কাইট দ্য থিং ইউজড ওয়াজ এ, মানে ওই ফুটো হয়ে যাওয়া ঘুড়িটাকে সারানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হলো, কি ব্যবহার করা হলো না একটা পুরনো চিঠি, ওল্ড লেটার, অপশন নাম্বার 2। আর ই দাগে দ্য কাইট স্মুথলি ওয়েন্ট আপ লাইক এ, ওই ঘুড়িটা স্মুথলি উড়ে চললো উপরে, কিসের মতো না একটা পাখির মতো, বার্ড, অপশন নাম্বার 1। বি দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে পূরণ করতে হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ। একের দাগে দ্য ন্যারেটার্স এলবো কজড, ওই লেখিকার যে কনুইটা সেটা কি সৃষ্টি করেছিল না ঘুড়ির মধ্যে একটা গর্তের সৃষ্টি করেছিল। তাহলে এ হোল ইন দ্য কাইট, পুরো বাক্যটা দাঁড়াবে দ্য ন্যারেটার্স এলবো কজড এ হোল ইন দ্য কাইট। দুইয়ের দাগে দ্য ফার্স্ট থিং টু মেন্ড দ্য ড্যামেজড কাইট, প্রথম যে জিনিসটা ওই ফুটো হয়ে যাওয়া ঘুড়িটাকে সারানোর জন্য প্রথম যে জিনিসটা ইউজ হয়েছিল সেটা কি না একটা ওল্ড লেটার, আমরা লিখবো ওয়াজ অ্যান ওল্ড লেটার। তিনের দাগে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস রেজাল্টিং, বাতাসটা ছিল রাজকীয়, এর ফলে কি হয়েছিল না ঘুড়িখানা আকাশে উড়ছিল স্মুথলি, মানে একদম মসৃণভাবে। তাহলে আমরা বলবো দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস রেজাল্টিং দ্য স্মুথ ফ্লাই ফর দ্য কাইট। সি দাগে দুখানা কোশ্চেন আছে, হাউ ডিড দ্য ন্যারেটর গেট দ্য কাইট ড্যামেজড, লেখিকা ঘুড়িটাকে ড্যামেজ করে ফেলেছিল কিভাবে? আমরা বলবো লেখিকা ঘুড়িখানা নিয়ে ফিরছিল, তারপর একটা রক্সের সঙ্গে সে হোঁচট খেলো, সে পড়ে গেল, তার কনুইটা ঢুকে গেল ঘুড়ির মধ্যে এবং বড় একটা গর্তের সৃষ্টি হলো। বইয়ের লাইনেই উত্তর হবে, কোন লাইনটা উত্তর হবে বলে দিচ্ছি। এইখান থেকে উত্তরটা শুরু করবে, আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, তবে আই লিখবে না, দ্য ন্যারেটর লিখবে। তো আমরা লিখবো দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, তারপর লিখবে সি ট্রিপড, এখানে আই লিখবে না সি লিখবে, সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, ফুল স্টপ দেবে। তারপর মাই এলবো আছে, তোমরা লিখবে হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, এটা লিখে দিলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। আর দুইয়ের দাগে কোশ্চেন হচ্ছে হাউ ডিড দে মেন্ড দ্য ড্যামেজড কাইট, তারা সেই ফুটো হয়ে যাওয়া ঘুড়িটা বা নষ্ট হয়ে যাওয়া ঘুড়িটাকে সারালো কিভাবে না তারা একটা ওল্ড লেটার নিয়ে এলো, আর সেই ওল্ড লেটারকে 2 টুকরো করে ঘুড়ির দুদিকে মারলো এবং তাতে আগুন দিয়ে স্যাঁক দিয়ে তালি মারলো। আমরা এইখান থেকে তুলবো উই প্যাচড দ্য কাইট, তবে উই লিখবো না, এখানে দে লিখবো, দে প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, মানে এখান থেকে উই প্যাচড এখান থেকে ফায়ার পর্যন্ত, তাই পাল্টাবে শুধু উইটাকে পাল্টে দে লিখবে, দিলে এটা আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। আমাদের 2-এর দাগে একটা পোয়েম দিয়েছে, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল, এটা কোত্থেকে নেওয়া? ফেবেল থেকে নেওয়া, লেসন নাম্বার 2। আমি লাইনগুলো মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। কিছু এমসিকিউ দেওয়া আছে। এর দাগে দ্য পোয়েম ইজ রিটেন বাই, এই কবিতা লিখছেন কে? র্যালফ ওয়ালডো ইমারসন, অপশন নাম্বার 1। আর বি দাগে দ্য ওয়ার্ড বার্ন ইজ ইউজড হেয়ার টু মিন, এখানে বার্ন শব্দটা ব্যবহার করা হলো কাকে বোঝানোর জন্য, উত্তর হচ্ছে স্কুইরেল, অপশন নাম্বার 1। সি দাগে দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, স্প্রাই কথার মানে হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, প্রাণবন্ততায় ভর্তি, অপশন নাম্বার 3। আর ডি দাগে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাভ ডিফারেন্ট, মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে আলাদা আলাদা কি আছে? উত্তর হচ্ছে প্রতিভা আছে, প্রতিভা ইংরেজি এখানে হচ্ছে স্ট্রেটস, অপশন নাম্বার 4। তারপরে আমরা দুখানা ট্রু ফলস পাবো, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো।
দ্য স্কুরেল ফিলস অ্যাসেমড টু বি নট সো লার্জ অ্যাজ মাউন্টেন, পর্বতের মতো বড় না হওয়ার জন্য স্কুরেল লজ্জিত অনুভব করছে। কথাটা ভুল, ফলস। একটা জায়গায় স্কুরেল বলছে যে আমি আদৌ অপমানের মনে করি না আমার এই ছোট হওয়াটাকে নিয়ে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এই কথা হবে সাপোর্টিং স্টেটমেন্ট 1। আর 2-এর দাগে আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাভ দ্য ডিফারেন্ট মেরিট, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে আলাদা আলাদা প্রতিভা রয়েছে। অবশ্যই ঠিক, ট্রু লিখবো আমরা। আর আলাদা প্রতিভা বলতে কাঠবিড়ালি হয়তো ফরেস্টকে ক্যারি করতে পারে না, কিন্তু ঠিক একই রকমভাবে পর্বত সুপুরিকে ভাঙতে পারে না। তো এটা লিখে দেবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এটা লিখে দেবে। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট 2। তাহলে আগের কথাও নিতে পারো সঙ্গে, ট্যালেন্টস ডিফার এই কথাও সঙ্গে জুড়তে পারো। এবার আমরা একটা আনসিন পড়বো। এমিনেন্ট থিয়েটার পার্সোনালিটি সাউলি মিত্র ডায়েড অ্যাট হার রেসিডেন্স আফটার প্রলংড ইলনেস ইন কলকাতা অন সানডে, শি ওয়াজ 73। বিখ্যাত নাট্যশিল্পী সাউলি মিত্র তিনি মারা গেলেন তার নিজেরই বাড়িতে দীর্ঘ অসুস্থতার পর কলকাতাতে রবিবার দিন, তখন তার বয়স হয়েছিল 73। মিত্র ওয়াজ দ্য ডটার অফ লেজেন্ডারি অ্যাক্টর শম্ভু মিত্র অ্যান্ড তৃপ্তি মিত্র। এই সাউলি মিত্র যে মারা গেলেন তিনি সে প্রবাদ প্রতিম অভিনেতা এবং অভিনেত্রী শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রর মেয়ে। মানে সাউলি মিত্রের বাবার নাম শম্ভু মিত্র এবং তার মায়ের নাম তৃপ্তি মিত্র। থিয়েটার আর্টিস্ট অর্পিতা ঘোষ অ্যান্ড ওয়ান অফ দ্য মিত্রা's ক্লোজ ফ্রেন্ডস said that she passed away at 3:40 p.m. and was later ক্রিমেটেড অ্যাট সৃষ্টি ক্রিমেটোরিয়াম। নাট্যশিল্পী অর্পিতা ঘোষ এবং সাউলি মিত্রের একজন ক্লোজ বন্ধু তারা বললেন যে সাউলি মিত্র নাকি মারা গেছে 3:40 এবং তাকে দাহ কার্য সম্পন্ন করা হলো সৃষ্টি শ্মশানের মধ্যে। সি হ্যাড বিন সাফারিং ফ্রম হার্ট রিলেটেড এলমেন্টস ফর লং। এই সাউলি মিত্র কিন্তু হৃদরোগে মানে হৃৎপিণ্ডের রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। বাট হ্যাড রিফিউজ টু বি হসপিটালাইজড, কিন্তু তিনি হসপিটালে যেতে চাননি। হার কন্ডিশন ওয়ার্সেন্ট ইয়েস্টারডে, আর উল্টো দিকে তার কন্ডিশন গতকাল খুবই খারাপ হয়ে গেছিল। সেড ঘোষ মানে অর্পিতা ঘোষ একথা জানালেন। শোয়িং রিপোর্টার্স এ কপি অফ এ ডকুমেন্ট হোয়ার মিত্রা হ্যাড মেনশনড হার লাস্ট উইশ। এই অর্পিতা ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একটা ডকুমেন্ট দেখালেন যেখানে সাউলি মিত্র শেষ ইচ্ছা প্রকাশ করে গেছেন। ঘোষ সেড দ্য অ্যাক্টর ডিরেক্টর অ্যান্ড প্লে রাইট হ্যাড ওয়ান্টেড টু বি ক্রিমেটেড উইদাউট এনি ফ্যানফেয়ার। অর্পিতা ঘোষ সাংবাদিকদের সামনে বললেন যে সেই অভিনেত্রী, ডিরেক্টর এবং নাট্যকার মানে সাউলি মিত্রের কথা বলা হচ্ছে, সাউলি মিত্র নাকি চেয়ে গেছেন বা তিনি চেয়েছেন যে তাকে যখন দাহ করা হবে সেখানে যেন কোনো ফ্যানদের উপস্থিতি না থাকে, একদম নির্জনে নিরালায় যেন তার দাহ কার্য সম্পন্ন করা হয়। মিত্র ওয়াজ কনফার্ড দ্য পদ্মশ্রী ইন 2009। 2009 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। বঙ্গবিভূষণ ইন 2012। 2012 সালে বঙ্গবিভূষণ এই পুরস্কার দেওয়া হয়। সি অলসো রিসিভ দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইন 2003। আর 2003 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটি তিনি পান। সি ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রিয়াল অ্যাট দ্রৌপদী ইন নাথবতী অনাথভাত, হুইচ সি অলসো রোট অ্যান্ড ডিরেক্টেড। আমাদের সাউলি মিত্র কিন্তু খুব পরিচিত তার সেই ক্যারেক্টারের জন্য, দ্রৌপদী ক্যারেক্টারের জন্য। নাথবতী অনাথভাত এই নাটকে, যে নাটকটা তিনি নিজেই লিখেছিলেন এবং নিজেই নির্দেশনা করেছিলেন। অ্যান্ড অ্যাজ সীতা ইন সীতা কথা অর বিতত বিতংস, মানে সীতা কথা এই নাটকে সীতার চরিত্র এবং বিতত বিতংস এই নাটকে তার ক্যারেক্টারের জন্য তিনি খুব বিখ্যাত হয়ে আছেন। সি পোর্ট্রেট দ্য ক্যারেক্টার অফ বঙ্গবালা ইন ঋত্বিক ঘটকস অবন্ত গ্রেট ফিল্ম যুক্তি তক্ক আর গপ্প। ঋত্বিক ঘটকের বিখ্যাত ফিল্ম যুক্তি তক্ক আর গপ্প, সেখানে বঙ্গবালার ক্যারেক্টারে অভিনয় করেছিলেন আমাদের সাউলি মিত্র, সেজন্য তিনি বিখ্যাত। আফটার ওয়ার্কিং ইন বহুরূপী দ্য ফেমাস থিয়েটার গ্রুপ, একটা বিখ্যাত নাট্যকার গ্রুপ, নাট্য সংস্থা, তার নাম হচ্ছে বহুরূপী, এতে তিনি কাজ করেছেন। আর সবচেয়ে মজার কথা, এই নাট্য সংস্থা সাউলি মিত্র নিজে গড়ে তুলেননি, গড়ে তুলে দিয়ে গেছিলেন তার নিজেরই বাবা মা। ফাউন্ডেড বাই হার প্যারেন্টস, যে নাট্য সংস্থা নির্মাতা হচ্ছেন তার নিজের বাবা মা। ডিউরিং দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ আর কেরিয়ার, সাউলি মিত্রের কেরিয়ারে একদম শুরুর দিকে। মিত্রা কার্ভড এ নিচ ফর হারসেলফ ইন বেঙ্গলি থিয়েটার উইথ হার পোর্ট্রিয়াল অফ ক্যারেক্টার্স লাইক অমল ইন ডাকঘর বেসড অন রবীন্দ্রনাথ ট্যাগোরস আইকনিক স্টোরি অফ এ পোস্টম্যান। মিত্রা কিন্তু তার নিজের একটা জায়গা দখল করেছিলেন বাংলা নাটকে তার বিখ্যাত চরিত্র চিত্রণের জন্য। যেমন অমল ক্যারেক্টারটা তিনি অভিনয় করেছেন ডাকঘর এই নাটকে, যে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পোস্টম্যানকে নিয়ে যে গল্পটা আছে সেই গল্পকে কেন্দ্র করে নাটকটা গড়ে উঠেছিল। মিত্রা ল্যাটার ফাউন্ডেড পঞ্চম বৈদিক, এই সংস্থাটা মিত্রা গড়ে তুলেছিলেন, হুইচ এস্টাবলিশড আ
trailblazer reporter by bringing the to stage widely acclaimed plays on women's emancipation. মানে নারীদের উন্নয়ন, নারীদের অবস্থানকে নিয়ে নাটকের অগ্রদূত বলা যেতে পারে এই পঞ্চম বৈদিককে। এই ছিল আমাদের নাটক। আমরা এমসিকিউতে যাব। সাউলি মিত্র ওয়াজ কনফার্ড দ্য অনার বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকার সাউলি মিত্রকে যে পুরস্কার দিয়েছিল, কি পুরস্কার? বঙ্গবিভূষণ। কত সালে দিয়েছিল? 2012। অপশন নাম্বার ডি। মিত্রা ওয়াজ, তিনি অ্যাক্টর ছিলেন, ডিরেক্টর ছিলেন, নাট্যকার ছিলেন নাকি সবকটা? তাহলে সবকটাই ছিলেন। অপশন নাম্বার ডি, অল অফ দিজ। তিনের দাগে মিত্রা মারা গেছেন কটার সময়? 3:40 PM, মানে বিকেল 3:40-এ, 3:40 PM। অপশন নাম্বার ডি। সি প্লেড দ্য ক্যারেক্টার অফ, যুক্তি তক্ক আর গপ্প এই গল্পগুচ্ছে তিনি কিসের ক্যারেক্টারে অভিনয় করেছেন? উত্তর হচ্ছে বঙ্গবালা। অপশন নাম্বার বি। পাঁচে দাগে সাউলি মিত্র ডায়েড অ্যাট দ্য এজ অফ 73। সাউলি মিত্র মারা গেছেন 73 বছর বয়সে। ছয় দাগে বহুরূপী ওয়াজ দ্য ফেমাস, আর বহুরূপী হচ্ছে একটা বিখ্যাত নাট্য গ্রুপের নাম, থিয়েটার গ্রুপ। অপশন নাম্বার এ। আমরা ট্রু ফলসে যাব, সাপোর্টিং স্টেটমেন্টের সঙ্গে দেবো। একের দাগে সাউলি মিত্র ওয়াজ হসপিটালাইজ, সাউলি মিত্র হসপিটালে ভর্তি ছিলেন, কথাটা ফলস, তিনি কখনোই হসপিটালে যাননি, আমরা এফ লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হ্যাড রিফিউজ টু বি হসপিটালাইজড, এই অংশটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট 1। দুইয়ের দাগে মিত্রা ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রিয়াল অফ দ্রৌপদী ইন পঞ্চকন্যা, তার দ্রৌপদী ক্যারেক্টারটা পঞ্চকন্যাতে তিনি অভিনয় করেছেন, কথাটা ভুল, ফলস। দ্রৌপদী ক্যারেক্টারটা অভিনয় করেছেন তিনি নাথবতী অনাথ ভাত, সেখানে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সি ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রিয়াল অফ দ্রৌপদী ইন নাথবতী অনাথ ভাত, এটা হচ্ছে সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। আর তিনের দাগে এই হিউজ ক্রাউড গ্যাদার্ড ইন সাউলিজ ফিউনারাল প্রসেশন, প্রচুর লোক জড়ো হয়েছিল সাউলি মিত্রের দাহ কার্যের সময়, কথাটা ভুল, ফলস। কারণ সাউলি মিত্র চেয়েছিল কোনো ফ্যান ফেয়ার ছাড়াই তার জন্য দাহ কার্য সম্পন্ন হয়। সাপোর্টিং স্টেটমেন্ট দেবো দ্য প্লে রাইট হ্যাড ওয়ান্টেড টু বি ক্রিমেটেড উইদাউট এনি ফ্যান ফেয়ার, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট 3। চারখানা কোশ্চেন পাবো। একের থেকে নেম দ্য অ্যাওয়ার্ডস দ্যাট সাউলি মিত্র রিসিভড, সাউলি মিত্র কি কি পুরস্কার পেয়েছিলেন, অ্যাওয়ার্ডের নামগুলো বলে দেবে। তিনি পদ্মশ্রী পেয়েছেন, বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, আর সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। তো তিনটে অ্যাওয়ার্ডের নাম লিখে দেবো। আমরা লিখব সাউলি মিত্র রিসিভড পদ্মশ্রী, বঙ্গবিভূষণ অ্যান্ড সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। আর দুইয়ের থেকে হোয়াট আর দ্য রিমার্কেবল ওয়ার্কস অফ সাউলি মিত্র, সাউলি মিত্র উল্লেখযোগ্য কাজগুলো কি কি? তিনি নাথবতী অনাথ ভাতে দ্রৌপদী ক্যারেক্টার করেছেন, সীতা কথাতে সীতার ক্যারেক্টার করেছেন, ডাকঘর নাটকে অমলের ক্যারেক্টার করেছেন, আর যুক্তি তক্ক গপ্প সেখানে বঙ্গবালা ক্যারেক্টার করেছেন। তো আমরা উত্তর লিখব সাউলি মিত্রস রিমার্কেবল ওয়ার্কস আর দ্রৌপদী ইন নাথবতী অনাথ ভাত, কমা দিয়ে সীতা ইন সীতা কথা, কমা দিয়ে বঙ্গবালা ইন যুক্তিতক্ক গপ্প অ্যান্ড অমল ইন ডাকঘর। তারপর তিনের দাগে আছে হু ফাউন্ডেড বহুরূপী অ্যান্ড হোয়েন, এই বহুরূপী এই নাট্য সংস্থাটা কে গড়ে তুলেছিলেন এবং কখন? আমরা জানি এটা গড়ে তুলেছিলেন সাউলি মিত্রের বাবা মা। এটা কখন? না সাউলি মিত্রের যে কেরিয়ার তার গোড়ার দিকে। আমরা লিখব বহুরূপী দ্য ফেমাস থিয়েটার গ্রুপ ফাউন্ডেড বাই হার প্যারেন্টস ডিউরিং দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ হার কেরিয়ার। আর চারের দাগে আছে হোয়াট ওয়াজ দ্য লাস্ট উইশ অফ মিত্রা, সাউলি মিত্রের শেষ ইচ্ছাটা কি ছিল? না তাকে যখন দাহ কার্য করা হবে সেখানে যেন কোনো ফ্যানেরা বা ভক্তরা উপস্থিত না থাকে। তাহলে আমরা উত্তর লিখব দ্য অ্যাক্টর, ডিরেক্টর অ্যান্ড প্লে রাইট হ্যাড ওয়ান্টেড টু বি ক্রিমেটেড উইদাউট এনি ফ্যান ফেয়ার, ফুল স্টপ দিয়ে লিখব ইট ওয়াজ হার লাস্ট উইশ। এবার আমরা গ্রামারে চলে যাব। 3 persons including a minor were killed in a boat capsized last night on the Ganga during a storm near Simultola area while another minor is still missing, মানে আরেকটা বাচ্চাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পাঁচে থাকে ফ্রম দ্য শ্যাডো অফ ন্যারো লেন্স অ্যান্ড অ্যালিজ ইমার্জড এ gaily clad humanity, some walked, some rode on horses. বি একের দাগে হি অ্যারাইভড লেট ইন দ্য মিটিং ইয়েট হি মেড আ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার্স, এটা সিম্পল করতে বলেছে, মানে সে মিটিংয়ে দেরি করে পৌঁছলো তবুও অফিসারদের সামনে ভালো প্রেজেন্টেশন দিল। বিপরীত কথা বলছে, আমরা ইন স্পাইট অফ কথাটা ইউজ করব। তাহলে উত্তর হবে ইন স্পাইট অফ অ্যারাইভিং লেট ইন দ্য ইভিনিং হি মেড আ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার্স। দুইয়ের দাগে দ্য বয় ওয়াজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য জোক, অমিট টু করতে বলেছে, উত্তর হবে দ্য বয় ওয়াজ সো ডাল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য জোক। তিনের দাগে দ্য ট্রেন ডিপার্টেড হোয়েন উই রিচ দ্য স্টেশন, এটাকে নো সোনার দিয়ে ইউজ করবো, আমরা নো সোনার হ্যাড ইউজ করে দেবো। তাহলে নো সোনার হ্যাড
দ্য ট্রেন ডিপার্টেড দেন, THAN লিখবে, দেন উই রিচড দ্য স্টেশন। তারপরে আমরা ফ্রেজাল ভার্বের দাগে যাব। লিস্ট আছে ক্যারি আউট, ব্রেক অ্যাওয়ে, ব্রিং আউট আর ব্রিং ফোর্থ। প্রথমে আছে প্রডিউসেস, আমরা ব্রিং ফোর্থ বাঁচলাম, তবে প্রডিউসের সঙ্গে এস যোগ করা আছে তাই আমরা লিখবো ব্রিংস ফোর্থ। আর এসকেপ পালিয়ে গেছিলো, উত্তর হবে ব্রেক অ্যাওয়ে, কিন্তু ইডি যোগ করা আছে তাই আমরা লিখবো ব্রোক অ্যাওয়ে। আর ওবে মানে মান্য করা, উত্তর লিখবো ক্যারি আউট, এখানে ফর্ম চেঞ্জ হবে না। আর 6 দাগে আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হয়। প্রথমটা ডেপিকশন মানে বিবরণ, তাকে আমরা পোর্ট্রিয়াল বলতে পারি। শব্দটা কোথায় আছে আমি খুঁজে দেবো, পোর্ট্রিয়াল। আর পায়োনিয়ার মানে অগ্রদূত, তাকে আমরা ট্রেল ব্লেজার বলতে পারি। আর ড্রামাটিস্ট মানে নাট্যকার, একে আমরা প্লে রাইট বলতে পারি। আর ডিজিজ মানে অসুস্থতা, এটাকে আমরা ইলনেস বলতে পারি। তো চলো দেখিনি আমরা শব্দগুলো কোথায় আছে। পোর্ট্রিয়াল পাবে এখানে, প্লে রাইট পাবে এখানে, ইলনেস পাবে এখানে, ট্রেল ব্লেজার পাবে এখানে। তো 4খানা শব্দ পেয়ে গেলে এবার আমরা রাইটিং স্কিলে যাবো। 7 দাগে তুমি স্কুলের ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, একটা নোটিশ লিখতে হবে 5 থেকে 8-এর বাচ্চাদের জন্য। তাদেরকে বলতে হবে যেন মিড ডে মিল খাওয়ার সময় তারা ডিসিপ্লিন মেনটেন করে এবং পরিচ্ছন্নতা বজায় রাখে। তো তোমার নোটিশে নিম্নলিখিত পয়েন্টগুলো উল্লেখ থাকবে, যেমন হাত এবং থালা ধোয়ার কথা বলতে হবে, লাইনে দাঁড়ানোর কথা বলতে হবে, যারা খাবার পরিবেশন করছেন তাদের সঙ্গে সহযোগিতা করার কথা বলতে হবে, এবং খাবারের পরে উচ্ছিষ্ট বা এঁটো খাবারগুলোকে ডাস্টবিনে ফেলার কথা বলতে হবে। এবং তোমার নোটিশটাকে কাউন্টার সাইন করাতে হবে হেডমাস্টারকে দিয়ে। এই হচ্ছে আমাদের নোটিশ, আমরা সহজে নোটিশটা লিখবো। এক্ষেত্রে আমরা শুরুতে স্কুলের নাম দেবো। আমি লিখেছি দীঘা বিদ্যাভবন, তোমরা যে যার নিজের স্কুলের নাম উল্লেখ করবে। তারপর নোটিশ কথাটা লিখবে, নোটিশ নাম্বার দেবে, যে কোনো একটা সংখ্যা বসাবে, অবলিক দিয়ে সালটা লিখবে, ডেট দেবে 16/12/2023, তুমি তোমার নিজের মতো ডেট বসাবে। সাবজেক্ট হচ্ছে ইনস্ট্রাকশনস হোয়াইল টেকিং MDM। MDM মানে মিড ডে মিল। মিড ডে মিল খাওয়ার সময় যে সমস্ত নির্দেশাবলী সেগুলোকে নিয়ে নোটিশ লিখতে হবে। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 to class 8 of দীঘা বিদ্যাভবন আর hereby informed that our school is going to give some instructions to the students to follow while taking midday meal. দীঘা বিদ্যাভবনে 5ম থেকে 8ম শ্রেণীর সমস্ত স্টুডেন্টসকে জানানো যায় যে আমাদের স্কুল কিছু নির্দেশ দিতে চলেছে বাচ্চাদেরকে, ওই মিড ডে মিল খাওয়ার সময় সেগুলো ফলো করতে হবে। দ্য স্টুডেন্টস আর অফেন ফাউন্ড মেকিং ডিস্টারবেন্সেস, ইগনোরিং গাইডলাইন্স অ্যান্ড হাইজিনস এটসেট্রা। বাচ্চাদেরকে মিড ডে মিল খাওয়ার সময় অনেক সময় দেখা যায় তারা ডিস্টারবেন্স করছে এবং তারা গাইডলাইনকে অমান্য করছে এবং স্বাস্থ্যকর বিধিকে অমান্য করছে। বাট দিস শুড বি স্টপ, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। সো অল দ্য স্টুডেন্টস উইল ফলো দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস, তাই সমস্ত ছাত্রছাত্রী নিম্নলিখিত নির্দেশাবলীগুলি মেনে চলবে। এবার কিছু পয়েন্ট করে দেবে। পয়েন্টে 1 নম্বরে লিখে দেবে ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ডিশেস প্রপারলি, হাত এবং থালাগুলোকে ঠিকঠাকভাবে ধুবে। ওয়েট পেশেন্টলি ইন দ্য কিউ, লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করবে। কোঅপারেট উইথ দোজ হু আর সার্ভিং দ্য মিল, যারা খাবার পরিবেশন করছেন তাদের সঙ্গে সহযোগিতা করবে। ডোন্ট স্পিক টু মাচ হোয়াইল ইটিং, খাবার সময় বেশি কথা বলবে না। ডোন্ট ব্রেক ডিসিপ্লিন, ডিসিপ্লিন ভাঙবে না। মেনটেন হাইজিন, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ইউজ ডাস্টবিন ফর দ্য লেফট ওভার আফটার কনজামশন, খাওয়ার পরে উচ্ছিষ্ট অংশগুলোকে ডাস্টবিনে ফেলবে। শেষে লিখবো ইফ এ স্টুডেন্ট ইজ ফাউন্ড নট ডুইং অল দিস, যদি কোনো ছাত্রকে দেখা যায় এগুলো করছে না, হি অর সি উইল বি স্ট্রিক্টলি পানিশড, তাহলে ওই ছেলেটিকে বা মেয়েটিকে যথার্থ শাস্তি দেওয়া হবে। ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, বিশদ বিবরণ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। তো এখানে সাইন্ড বাই মানে SD লিখবে, তোমার নাম লিখবে, আমি এখানে সৌমেন পণ্ডিত লিখেছি, তুমি তোমার নিজের নামটা লিখবে। সেক্রেটারি লিখবে, ওয়েলফেয়ার কমিটি লিখবে, আর তোমার স্কুলের নাম লিখবে। আমি লিখেছি দীঘা বিদ্যাভবন, তোমরা নিজের স্কুলের নাম লিখবে। আর হেডমাস্টারকে দিয়ে কাউন্টার সাইন করাতে হবে, তাই লিখবে কাউন্টার সাইন্ড বাই HM, দিয়ে সই করার জায়গাটা ফাঁকা দেবে। 8-এর জায়গাটা কোশ্চেন হচ্ছে স্টোরি লিখতে বলেছি। একটা পিঁপড়া নদীর জলে বয়ে যাচ্ছিল, একটা ঘুঘু দয়া অনুভব করলো, ঘুঘু মানে ঘুঘু পাখি, সে একটা পাতা ফেলে দিল আর পিঁপড়ার জীবনটা বাঁচলো। একটা শিকারী লক্ষ্য করছিল ঘুঘু পাখিটার দিকে, তাকে গুলি করবে বলে, আর পিঁপড়া গিয়ে ওই শিকারিটাকে কামড়ালো আর ওই ঘুঘু পাখির প্রাণটা বেঁচে গেল। এই হচ্ছে স্টোরি। আমরা সহজে স্টোরিটা লেখার চেষ্টা করব। আমরা শুরুতে হেডিং দেবো অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডাভ, একটা পিঁপড়া এবং একটা ঘুঘু পাখি। ওয়ান্স আপন এ টাইম অ্যান অ্যান্ট ওয়াজ ক্যারিড অফ বাই আ স্ট্রিম, একদা একটা পিঁপড়া বয়ে যাচ্ছিল একটা নদীর জলে। দ্য অ্যান্ট ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ডেথ, পিঁপড়া তখন মৃত্যুর কবলে ছিল। হি ওয়াজ স্ট্রাগলিং ভেরি হার্ড, সে প্রচুর সংগ্রাম করছিল বাঁচার জন্য। দেন দেয়ার এ ডাভ ওয়াজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ নিয়ার বাই ট্রি, তখন একটা ঘুঘু পাখি বসেছিল কাছের একটি গাছের ডালে। হি স দ্য অ্যান্ট, সে পিঁপড়াটাকে দেখলো। হি টুক পিটি অন দ্য অ্যান্ট, পিঁপড়াটার জন্য সে তার দয়া অনুভব করলো। হি ড্রপড এ লিফ ইন দ্য রানিং ওয়াটার, সে চলমান জলে সেটা পাতা ফেলে দিল। দ্য অ্যান্ট ড্রোভ অন দ্য লিফ, পিঁপড়া উঠে পড়লো সে পাতার উপরে। হিজ লাইফ ওয়াজ সেভড, এইভাবে তার জীবনটা বেঁচে গেল।
এ ফিউ ডেজ লেটার, আর কয়েকদিন পর দ্য ডাভ ওয়াজ সিটিং অন এ ট্রি, ঘুঘু পাখিটা বসেছিল একটা গাছের উপরে। এ হান্টার ওয়াজ এমিং অ্যাট দ্য ডাভ টু কিল হিম, ওই ঘুঘু পাখিটাকে মেরে ফেলার জন্য একটা শিকারি তাক লাগাচ্ছিল বা নিশানা লাগাচ্ছিল। দ্য অ্যান্ট ওয়াজ নিয়ার বাই, পিঁপড়া কাছেই ছিল। হি স দিস, সে ওটা দেখতে পেল। হি রিয়ালাইজ দ্যাট দ্য ডাভস লাইফ ওয়াজ ইন ডেঞ্জার, সে বুঝতে পারলো যে ঘুঘু পাখির জীবনটা বিপদের মধ্যে রয়েছে। হি ওয়ান্টেড টু সেভ দ্য বার্ড, সে পাখিটাকে বাঁচাতে চাইল। হি ইমিডিয়েটলি স্টাং দ্য হান্টার ইন হিজ লেগ, সে সঙ্গে সঙ্গে ওই শিকারিটার পায়ে উঠে পড়ে জোরে কামড় দিল। দ্য হান্টার মিসড হিজ টার্গেট, আর শিকারিটি তার লক্ষ্য ভ্রষ্ট করে ফেললো। দ্য ডাভ ওয়াজ সেভড, এইভাবে ঘুঘু পাখিটা বেঁচে গেল। বাট দ্য ডাভ কুড নট নো হু সেভড হিজ লাইফ, কিন্তু ঘুঘু পাখিটা কখনো জানতেই পারলো না তার জীবনটাকে কে বাঁচিয়ে দিয়ে গেল। মোরাল হবে, তুমি যদি কারো ভালো কাজ করো তাহলে তোমারও জীবনে কিছু ভালো হবে। তাহলে ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার। 9 দাগে একটা ফ্লো চার্ট দিয়েছে, মানে প্রসেসিং করতে হবে, প্রিপারেশন করতে হবে কী করে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। স্যানিটাইজার বুঝো তো, কোভিড-19 সময় তোমরা সবাই হাতে লাগাতে, তো সেই স্যানিটাইজার আমরা ঘরে কীভাবে বানাবো না, 2-3 কাপ আমরা রাবিং অ্যালকোহল নেব, 1-3 কাপ অ্যালোভেরা মেশাবো, 5 থেকে 10 ফোঁটা এসেন্সিয়াল তেল মেশাবো, একটা বড় পরিষ্কার বাটিতে রাখবো, তাকে ভালো করে গুলিয়ে ভালো করে মিশিয়ে তাকে একটা মিশ্রণ বানাবো। তারপর তাকে বিভিন্ন উপাদান সঙ্গে সেগুলোকে হুইস্ক করতে হবে। তারপর একটা বড় কন্টেনারে ঢালতে হবে, কন্টেনারকে লেবেল করতে হবে এবং ব্যবহারের জন্য যোগ্য হলো। আমরা লিখে ফেলবো কী করে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। সেক্ষেত্রে আমরা হেডিং দেবো প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। এবার লেখা শুরু করবে, এভরিবডি ইজ নাও ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম হ্যান্ড স্যানিটাইজার, এখন প্রত্যেকে পরিচিত এই হ্যান্ড স্যানিটাইজার এই শব্দটার সঙ্গে। সিন্স কোভিড-19 প্যান্ডেমিক, বিশেষ করে কোভিড-19 মহামারীর পর থেকে, ইট ইজ এ হাইজেনিক লিকুইড, এটা একটা স্বাস্থ্যবিধির তরল পদার্থ। আওয়ার হ্যান্ড টাচেস সো মেনি থিংস ইন এ ডে, একটা সারাটা দিনে আমাদের হাত অনেক কিছুকে স্পর্শ করে। বাট দিস স্যানিটাইজার কিপস আওয়ার হ্যান্ডস জার্মলেস, কিন্তু এই স্যানিটাইজার আমাদের হাতকে জীবাণু মুক্ত রাখে। ইট ইজ অ্যাভেলেবেল ইন দ্য মেডিসিন স্টোর্স, এটা ওষুধের দোকানে পাওয়া যায়। বাট উই ক্যান প্রিপেয়ার ইট ভেরি ইজিলি অ্যাট হোম, কিন্তু এটাকে অত্যন্ত সহজে আমরা বাড়িতে বানাতে পারি। অ্যাট ফার্স্ট এটা 2 or 3 লিখেছি, তোমরা 2/3 লিখবে, মানে 2/3 লিখবে। 2/3 কাপ অফ রাবিং অ্যালকোহল ইজ টেকেন, মানে 2/3 কাপ কিছু রাবিং অ্যালকোহল নিতে হবে। দেন 1/3 কাপ অফ অ্যালোভেরা ইজ টেকেন, 1/3 কাপ অ্যালোভেরা নিতে হবে। 5 to 10 drops অফ এসেন্সিয়াল অয়েল ইজ টেকেন, 5 থেকে 10 ফোঁটা প্রয়োজনীয় তেল নিতে হবে। দে অল আর পোর্ড ইন এ ক্লিন বল, একটা পরিষ্কার বাটিতে সেগুলোকে ঢালতে হবে। দ্য মিক্সচার ইজ স্টায়ার্ড ওয়েল টু ব্লেন্ড, মিশ্রণটাকে ভালো করে নড়িয়ে ওটাকে মিশ্রণ বানাতে হবে। ল্যাটার অল দ্য ইনগ্রেডিয়েন্টস আর হুইস্ক, তারপর সমস্ত উপাদানকে ভালো করে মেশাতে হবে। নাও দ্য হ্যান্ড স্যানিটাইজার ইজ রেডি, এবারে হ্যান্ড স্যানিটাইজার রেডি হয়ে গেল। ইট ইজ পোর্ড ইনটু এ কন্টেনার, একটা কন্টেনারে তাকে ঢালতে হবে। দ্য কন্টেনার ইজ লেবেল, কন্টেনারকে লেবেল করতে হবে। নাও দ্য হ্যান্ড স্যানিটাইজার ইজ রেডি টু ইউজ অর ফর সেল, এইভাবে এখন কিন্তু হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়ে গেল ব্যবহার করার জন্য অথবা বিক্রি করার জন্য। এইভাবে পেজ নাম্বার 353-তে যে ইংরেজিটা ছিল, আমরা সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করলাম। এর আগের পেজগুলোর ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে, দেখে নাও সেগুলো। আর বাকি যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এর পরের পেজের আলোচনা ভিডিও তোমাদের কাছে কুইকলি পৌঁছে যাবে।